স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনার দেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চান তো বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের নিজের দেশ ভাবার আহ্বান জানিয়ে বলেন, দেশটিকে এভাবেই বিনিয়োগের জন্য তৈরি করা হয়েছে। বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আয়োজনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্পের জন্য পরিচিত। প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের হাতে গড়া শিল্প বয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম। বাংলাদেশ is a place to see that how suddenly people বাংলাদেশ এমন একটি জায়গা যা দেখার মতো। দেখেন, আমরা কৃষক হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু 60-এর দশকে কিছু পাগল তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠে। এখন প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম এই শিল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তৃতীয় প্রজন্মও চলে এসেছে, যারা তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ গোষ্ঠী। তাদের সমস্যা সমাধানের দক্ষতা আছে। আমরা অনেক কিছু করতে পারবো। we people can do that. বাংলাদেশের বিশ্বকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, এটি এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল পরিসরে কাজ করছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। Business in Bangladesh is not only for Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, এখানে বিনিয়োগ মানে পুরো বিশ্বের জন্য বিনিয়োগ। দেখেন গ্রামীণ ব্যাংকের দিকে, এটি গ্রামীণ আমেরিকা হিসেবে সেখানে ব্যবসা করছে। Business in the United States, গ্রামীণ আমেরিকা। অর্থ উপার্জন আনন্দের, তার চেয়েও বেশি আনন্দের বিনিয়োগে। তাই যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করতে চান তো বাংলাদেশকেই বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। These big industries and so on, and inviting you for so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তাই আসুন নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Came a long way in a very short time. বিনিয়োগে বিশেষ অবদান রাখায় 5 শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশীয় বিদেশি বিনিয়োগ এলে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। শেখ হাসিনার জামানায় টাকা ছাপিয়ে ঋণ নিয়ে উন্নয়ন করা হয়েছে। তবে টেকসই উন্নয়নে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের দেশে তো সরকার পরিবর্তনের সাথে সাথে উদ্যোগ বন্ধ হয়ে যায়, আমাদের উদ্যোগ বন্ধ হবে না। বিএনপির রাজনীতি হচ্ছে আপনি অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এক্সপোর্ট লেড গ্রোথ। চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হতে পারে 3.9%, আর আগামী বছর তা বেড়ে হতে পারে 5.1%। এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ভুটানের, এরপর ভারতের। চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10.2% পূর্বাভাস দিয়ে এডিবি বলছে, আগামী অর্থ বছরে তা কমে 8% নেমে আসতে পারে। চীনের আবাসন খাতের মন্দা এবং মার্কিন সরকারের শুল্ক নীতির প্রভাবে এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি আংশিকভাবে কমার পূর্বাভাস দেওয়া হয়েছে এডিবির পূর্বাভাসে, যেখানে বলা হয় মার্কিন শুল্কের প্রভাবে পুরো অঞ্চলের বাণিজ্যের চ্যালেঞ্জ বাড়বে, অনিশ্চয়তার মুখে পড়বে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা ও ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি সেখানে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য হওয়ার আগেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি করেছে দলটি। বুধবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে,
এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। এদিকে দুপুরে গুলশানের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। জানান, সংবিধানের ৫৫ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি, তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি তারা। সেই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও নয় বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। যে পদ্ধতিতেই হোক প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জোর দিচ্ছে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করতে ১৭৮টি দেশের পদ্ধতি পর্যালোচনা করা হচ্ছে, এমনটা জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, পোস্টাল ব্যালট কার্যকরী নয়, এজন্য কমিশন 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে। পোস্টাল, অনলাইন, প্রক্সি ভোটের সীমাবদ্ধতা দুটোই আছে। এসব নিয়ে কর্মশালা হয়েছে। একটি অ্যাডভাইজারি টিম গঠন করা হবে, তারা 3টি পদ্ধতির বিস্তারিত পর্যালোচনা করবে। এরপর অংশীজনদের কাছে উপস্থাপন করা হবে। পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব। 2, অনলাইন ভোটিং। 3, প্রক্সি ভোটিং। একটা ব্যবস্থা ছিল যেটা ছিল অকার্যকরী, আমরা চাচ্ছি এটাকে কার্যকরী জায়গায় নিয়ে আসতে। সকল পদ্ধতি বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অনেক ভোটারকে আনতে চাই। অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 30%ই খেলাপিতে পরিণত হয়েছে। তবে কাগজে কলমে বর্তমানে খেলাপি ঋণ হিসাব করা হচ্ছে 20%। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 10ম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ব্যাংকগুলোতে সুশাসন ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে তিনি জানান, অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তোলা হবে। দেশের টাকা পাচার করে তারা যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে। ভবিষ্যতে কেউ যেন অর্থ পাচার করতে না পারে সে বিষয়ে আমরা নজর রাখব। অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তুলতে চাই। দেশের টাকা পাচার করে তারা যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে। গান গাবে হচ্ছে, এখানে ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাং ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস, ওয়ারফেস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও সোনফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায়। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই, আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন, তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব। সো ফাগুয়া উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে।
তারা আগে করতো হচ্ছে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, অনেক একটু বড় জায়গায়, যাতে এটা ধানমন্ডির নাইবারহুড উৎসব হয়ে ওঠে। এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে, তারাও তাদের গান পরিবেশন করবে। অর্থাৎ শুধুমাত্র চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের বর্ধিত 104% শুল্ক কার্যকর হয়েছে। এর বদলা নিতে অটল চীনও। মার্কিন পণ্যে তাদের বসানো 34% শুল্ক কার্যকর হতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির তালিকায় আছে আরও 60টির বেশি দেশ, যাদের উপর 11 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারোপে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন 73% মার্কিনী। এক জরিপে এসেছে এমন তথ্য। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক পদক্ষেপে রীতিমতো ঝড় তুলেছেন বিশ্বজুড়ে, যার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ট্রাম্পের শুল্ক লড়াইয়ের মূল লক্ষ্য এখন চীন। দেশটির প্রতিশোধমূলক শুল্কের জবাবে তাদের কিছু পণ্যের শুল্ক হার বাড়িয়ে 104% করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কার্যকর হয়েছে তা। চীনের উপর 104% শুল্ক হাস্যকর শোনাচ্ছে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের অনেক জিনিসের উপর শুল্ক আরোপ করেছে, যা আমাদের জন্য ক্ষতিকর। এছাড়াও অনেক দেশ আমাদের বিভিন্নভাবে ঠকিয়েছে। মূলত 2রা এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে 34% শুল্ক আরোপ করা হয় চীনের ওপর। এর কিছুদিন আগে দেশটির ওপর শুল্ক আরোপ করা হয়েছিল 20%। থেমে নেই চীনও। তারই ধারাবাহিকতায় গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং, যা কার্যকর হওয়ার কথা বৃহস্পতিবার থেকে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলায় নিজেদের মতো করে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। অনেক দেশ শুরুতেই ব্যবস্থা নেওয়ায় তাদের ওপর শুল্কের খড়গ অতটা মারাত্মক হয়নি। আবার ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতা চেষ্টায় অনেক দেশ। আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া এবং জাপান। এছাড়া আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের নতুন শুল্ক আরোপে চিন্তিত মার্কিনিরাও। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা 73% নাগরিকের। সম্প্রতি রয়টার্সের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।